আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি 23 অ্যাডভান্স ফ্রি কোর্সের ধারাবাহিকভাবে ফিজিক্সের আজকে 12তম দিনে 12তম লেকচারে। সো আজকে আমরা দেখব ভেক্টরের গুণ। তো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আমাদের ভেক্টরের গুণের ক্লাসটি চমৎকার একটি ক্লাস শুরু হয়ে যাবে একটু পরে। সো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে, বন্ধুরা যেন ক্লাসে চলে আসেন। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কমেন্টে, যাতে করে তোমার মেনশন পেয়ে তারা জানতে পারে ক্লাস শুরু হয়েছে এবং ক্লাসে চলে আসতে পারে। এছাড়াও তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো আমাদের মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে একটু করে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো, যাতে করে তোমার লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে ফ্রেন্ডরা চলে আসতে পারে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা দেখব ফিজিক্সের 12তম লেকচার, খুবই ইম্পর্টেন্ট লেকচার আজকের লেকচারটা। ফিজিক্সের 12তম ক্লাস। ভাই আজকে কি পড়াবেন? আজকে পড়াবো ভেক্টরের গুণ পড়াবো। ওকে, ভেক্টরের গুণ পড়াবো। ঠিক আছে ভাইয়া। এর আগের ক্লাসগুলো কি আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট? খুব বেশি ইম্পর্টেন্ট না, গত ক্লাসটা হালকা পাতলা ইম্পর্টেন্ট। তাও আমরা একটু রিভিউ দিয়ে দিব গত ক্লাসে যা যা পড়িয়েছি, সমস্যা নাই। আজকের ক্লাসটা একটু ভালো করে দেখলে হবে। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা। সো দেখো ফিজিক্স লেকচার 12 ভেক্টর গুণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও, সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। ওকে, আমি একটু করে দেখি। ঠিক আছে, সব কিছু দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। অনেকে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা মেনশন দিচ্ছ খুব ভালো, আরও বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। ওয়ালাইকুম সালাম, সব কিছু ঠিক আছে, শুরু করতে পারেন ভাইয়া। হ্যাঁ, শুরু করে দিব। তোমার ফ্রেন্ডরা যাতে চলে আসে, আমরা একটু অপেক্ষা করছি। সবাই যেন লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে, কারণ লাইভ ক্লাসে একটু সামনে চলে গেলে আর ব্যাক দেওয়া যায় না। নর্মাল ভিডিওতে ব্যাক দেওয়া যায়, লাইভ ক্লাসে তো ব্যাক দেওয়ার সুযোগ নেই। লাইভ চলাকালীন সময় তো পেছনে যেতে পারবো না। সো আমি শুরু করে দিলে অনেকে ক্লাস মিস করবে, সেজন্য একটু সময় নেওয়া লাইভ ক্লাসে। আর এই সময়টা আমরা অপচয় করব না। আমরা একটু লাইভ ক্লাস শুরু করতে যে সময়টা লাগে এই সময়ে আমরা অংশগ্রহণ করব ফ্রেন্ডদের উপকারে। আমরা যারা লাইভ ক্লাস করছি 23 ব্যাচের যারা আছি, কিংবা অনেকে 22 ব্যাচেরও ভেক্টর রিভিশন দিচ্ছে। যাই হোক, আমরা যারা এই ভেক্টরের এই ক্লাসটি করছি আমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিই এই গ্রুপে ভেক্টর উপর ক্লাস হবে, সামনেও আরও আছে। ভেক্টর শেষ করার পর আরেকটা নতুন চ্যাপ্টার শুরু হবে সামনে। এই ব্যাপারগুলো আমরা জানিয়ে দিব আমাদের ফ্রেন্ডদেরকে, যাতে করে তারা উপকৃত হয়, তারা ক্লাস করতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু করে কাইন্ডলি তোমরা সবাই খুব দ্রুত শেয়ার করে দাও আজকের লাইভ ক্লাসটা। কাইন্ডলি খুব দ্রুত একটু শেয়ার করে দিবা আজকের লাইভ ক্লাস। খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো তোমরা যারা লাইভে আছো, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো যেন তোমার মেনশন পেয়ে তোমার ফ্রেন্ড চলে আসতে পারে। ওকে, আবার বলছি, তোমাদের ফ্রেন্ডরা যেন এই ক্লাসগুলো করে সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি তোমার ফ্রেন্ডদেরকে জানাবে এই ক্লাসের কথা, এবং প্রতি লাইভ ক্লাসে তাদেরকে মেনশন করতে থাকবে, কারণ হচ্ছে তারাও যেন এই ক্লাসটা করে। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। তাহলে আমরা আশা করি মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে এসেছে ইতিমধ্যে। আমরা দেরি করব না, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করব,
খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা যারা এসএসসি 21 ব্যাচের আছো, তোমাদের কিন্তু ইন্টার শুরু করা এখন ফরজের উপর ফরজ হয়েছে, কারণ এখন কিন্তু আর এটা নফল না, সুন্নত না, ওয়াজিব না, এখন এই ক্লাসগুলো করা ফরজের উপর ফরজ হয়ে গিয়েছে, খুবই দরকার। 2 নাম্বার তোমাদেরকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসগুলো অনেক স্লোলি আস্তে আস্তে ডিটেলসে ভেঙে ভেঙে পড়াচ্ছি, অনেক স্লোলি আস্তে আস্তে ডিটেলসে ভেঙে ভেঙে বেসিক দিয়ে পড়ানো হচ্ছে। এভাবে ভবিষ্যতে তোমাকে কেউ আর ভেক্টর ডিটেলসে ভেঙে ভেঙে পড়ানোর সময়টা পাবে না, সময় পাবে না, ওই সময়টা থাকবে না। সেই জন্য এই ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে খুব ভালো করে করবে তাদের দুটো লাভ হবে। এক, ভেক্টর তো কুপাকুপি হবেই, ভেক্টরের পাশাপাশি পুরো ফিজিক্সের অনেকগুলো বেসিক কিভাবে ফিজিক্স পড়তে হয় সেই স্টাইলটাও কুপাকুপি হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কাদের জন্য? এইচএসসি 23 ব্যাচের যারা আছে, অর্থাৎ যারা এখন 21 এসএসসি ব্যাচের আছো, তোমরা ইন্টারে উঠছো যারা, তাদের জন্য দুটো কারণে খুব ইম্পর্ট্যান্ট। তোমরা নতুন ইন্টারে উঠবে, ফিজিক্স পড়বে, ফিজিক্স পড়ার স্টাইল যদি না বুঝো, রন ওয়েতে যদি যাও, লাভ হবে না ভাই, পুরো স্বপ্ন শেষ হয়ে যাবে। কাজেই তোমরা স্টাইলটা বুঝতে পারবে, কিভাবে ভেঙে ভেঙে আস্তে আস্তে বেসিক দিয়ে পড়তে হয়, কিভাবে ফিজিক্স সহজ হয় এই ব্যাপারটা। আরেকটা হচ্ছে ভেক্টরটা তোমাদের খুব ভালো মতো শেষ হচ্ছে, ফ্রিতেই ভেক্টর শেষ হয়ে যাচ্ছে। তুমি অ্যাডভান্স হচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ, এটা তোমাকে কনফিডেন্স দিবে, এটা তোমাকে শক্তি দিবে। তোমরা যারা এই ক্লাসগুলো করে একটা চ্যাপ্টার শেষ করছো, একটি চ্যাপ্টার শেষ করা মানে তোমার কি এসএসসির একটা বই শেষ করা। আমরা আগেই বলেছি, গত ক্লাসে বলেছি, ইন্টারের একটি চ্যাপ্টার এসএসসির একটি বই। যদি মিথ্যে হয় তবে তুমি আমাকে ইন্টার শেষ করার পর এ কথাটা বলিও, ভাই আপনার কথাটা মিথ্যা ছিল। তোমরা কখনোই বলতে পারবে না যে এটা মিথ্যা ছিল, একদম সত্য কথা। এসএসসির একটি বই, ইন্টারের একটি চ্যাপ্টার, তার মানে তুমি এসএসসি একটা বই শেষ করে ফেলছো একটা চ্যাপ্টার শেষ করার মধ্য দিয়ে। তোমার কনফিডেন্স, তোমার শক্তি থাকবে একটা, তোমার ফ্রেন্ডদের মাঝে তুমি একটা শক্তিশালী হবে যে না আমার একটা চ্যাপ্টার শেষ করা আছে, না আমার ফিজিক্সের বেসিক জানা আছে, হ্যাঁ একটা কনফিডেন্স আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে বলেছি এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। বাট সবাই তো বুঝবে না, সবাই বুঝলে তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত, রাইট? কেন হয় না? সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না কেন? সবাই ফার্স্ট বয় হয় না কেন? সবাই ভালো করে যে পড়ে না কেন? চান্স পায় না কেন? হোয়াই? কেন পৃথিবী জুড়ে এত বৈষম্য? তার কারণ মানুষই, সবাই তার ক্লাস করে না। হ্যাঁ, ক্লাস কত কঠিন সেজন্য সবাই করে না। এখন আমি ক্লাস না করে আমি ফেসবুকিং করবো, আমি ক্লাস কেন করব? এখন আমি ক্লাস না করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবো, আমি ক্লাস কেন করব? আমি এখন ক্লাস না করে বাংলাদেশের খেলাগুলো আবার দেখবো, রিভিউ দেখবো, আমি ক্লাস কেন করব? আমি কেন এত কষ্ট করবো আজকে আগামীকালকে এত কষ্ট কেন করবো? বিকজ আজ কেমন আগামীকালকে কষ্ট করবো, কারণ পরের দিন সুন্দর হওয়ার জন্য। টুডে ইজ টাফ, টুমোরো ইজ টাফার, বাট ডে আফটার টুমোরো ইজ বিউটিফুল। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরও কঠিন হবে, বাট পরশু তো খুবই সুন্দর। এই সুন্দর ভূতটা সবাই দেখতে পারবে না, ম্যাক্সিমাম তোর আগামীকালকের মধ্যে মরে যাবে। এই মরা ওই মরা না। তো এটা হচ্ছে কথা, যে যারা এর মধ্য দিয়ে যেতে পারে, যারা এই কষ্টের মধ্য দিয়ে যেতে পারে, কষ্ট যারা করতে পারে, এতে কষ্টের মধ্য দিয়ে যারা যেতে পারে তারা আসলে ওই বিউটিফুল ডে দেখবে। যেদিন তুমি এই কষ্টের মধ্যে যেতে যেতে, ক্লাসগুলো করতে করতে, বেসিক গেইন করতে করতে, যেদিন তুমি বুয়েটে, মেডিকেলে, ভালো ইউনিভার্সিটিতে, স্বপ্নের জায়গায় চান্স পেয়ে যাবে, ওই দিন হবে বিউটিফুল ডে। ওই দিন হবে তোমার জন্য সুন্দর, আর তোমার ফ্রেন্ডের জন্য সর্বনাশ। কারো পুষমাস, কারো সর্বনাশ। এই কথাটা মাথায় রেখেই আজকে ক্লাসটা শুরু করছি। দেখো সবাই ভালো করে, ফিজিক্সের 12তম লেকচার, ভেক্টর গুণ পড়াবো। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এত ক্লাস আমরা বিগত ক্লাসগুলোতে আমরা ভেক্টরের যোগ দেখেছি, বিয়োগ দেখেছি, অর্থাৎ ভেক্টরের লব্ধি দেখেছি, নৌকা নদী দেখেছি, তারপর কিছু ভেক্টর সম্পর্কে জেনেছি, অবস্থান ভেক্টর, একক ভেক্টর, সরণ ভেক্টর, এইসব ব্যাপার নিয়ে জেনেছি। আজকের ক্লাসে আমরা দেখব ভেক্টরকে কিভাবে গুণ করতে হয়, দুইটা ভেক্টর আছে তাদেরকে কিভাবে গুণ করতে হয়, এই ব্যাপারটা দেখব। ঠিক আছে, খুবই চমৎকার ব্যাপার। সো ভেক্টরকে গুণ করার আগে অ্যাকচুয়ালি আমি ফোকাস করব গুণ শব্দটার উপর। আমি অ্যাকচুয়ালি ফোকাস করব মাল্টিপ্লিকেশন শব্দটার উপর, গুণ শব্দটার উপর ফোকাস করব। অ্যাকচুয়ালি আমরা জানতে চাই, একদম প্রথমে আমরা জানাবো তোমাদেরকে হোয়াট ইজ গুণ। এই গুণ ব্যাপারটা আসলে কি সেটা একটু আমরা ফিল করার ট্রাই করব। আমি যখন তোমাদেরকে বলবো যে 7 ইন্টু 3, এটা দ্বারা কি বোঝায়? 7 ইন্টু 3 এটা দ্বারা বোঝায় এই 7 সংখ্যাটাকে যোগ করা। 7 যোগ 7 যোগ 7, 7 সংখ্যাটাকে যোগ করব কতবার? ওই পরে যেটা আছে ততবার। প্রথম সংখ্যাটাকে যোগ করো, পরে যতবার আছে ততবার। দিস ইজ কল গুণ করা। অথবা দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করো,
কতবার, প্রথমে যেটা আছে ততবার। দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করো, কতবার, প্রথমে যিনি আছে ততবার। এই যে এই ব্যাপারটা হচ্ছে গুণের ব্যাপার। সো 2 4 6 7। তুমি এবার দেখো তো, যোগ করো তো, 21 আসে। 3 7 21, 21। তুমি যোগ করো তো, 3 3 3 9, 3 3 3 18, 3 21। সো গুণ করাটা ওয়ান কাইন্ডস অফ যোগের মতো, রাইট? ইয়া, একটা সংখ্যাকে আর বাকি সংখ্যার সমান সংখ্যক গুণ কি করা, যোগ করা, এটাকে বলছি গুণ করা। যে একটা সংখ্যাকে যোগ করব পরের সংখ্যার সমান, এটা হতে পারে একটা গুণের ইন্টারপ্রিটেশন। মানে গুণ করা বলতে এটা বোঝানো যেতে পারে। ওকে, এই তাহলে সেম সংখ্যা হওয়ার কারণে আমরা কেন এতবার লিখবো, কেন এতবার 3 লিখবো? এতবার 3 লেখা বিরক্তিকর দেখে গুণ এসেছে। একই জিনিস বারবার লেখা বিরক্তিকর দেখে গুণ শব্দটা এসেছে দুনিয়াতে। কেন আমি 3 বারবার লিখবো, 7 বার কেন 3 লিখবো? সো মাচ বোরিং, টাইম কনজিউমিং, সময় অপচয় হয়। তাই আমরা গুণ করে দিই, যে 3 সংখ্যাটাকে কতবার আছে, কতবার যোগ করছি, 7 বার গুণ করে দিই। এটা একটা গুণের ইন্টারপ্রিটেশন হতে পারে, যে এটাই আসলে গুণ করা। গুণের আরো একটা ব্যাপার আছে, চলো গুণের আরো একটা ব্যাপার দেখি। আমি যখন বলবো 7 into 3, এটা আসলে বুঝাবে 7 into 3, এটা আসলে কি বুঝায় দেখো। 7 into 3 এটা আসলে বুঝায় 7 into 3। ভাইয়া একটা কাজ করেন। হ্যাঁ করব, 7টা ঘর আঁকেন। ওকে, 7টা ঘর এঁকে ফেলেন। দেখেন, 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, 6টা ঘর, 7টা ঘর আঁকেন। নিচে 3টা ঘর আঁকেন। 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর এঁকেছে। এবার ঘরগুলোকে সুন্দর করে ফরম্যাট করেন। সো ঘরগুলোকে সুন্দর করে ফরম্যাট করছি, দেখো। ওকে 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 ভাইয়া, নাইস। 1 2 3 4 5 6 7, 1 2 3। তাহলে এক পাশে ভাই আপনি 7টা ঘর দিয়েছেন, রাইট? হ্যাঁ, এক পাশে আমি 7টা ঘর দিয়েছি। আরেক পাশে আপনি 3টা ঘর দিয়েছেন, রাইট? ইয়েস, আরেক পাশে আমি 3টা ঘর দিয়েছি। এক পাশে 7টা ঘর দিয়েছি, আরেক পাশে 3টা ঘর দিয়েছি। এবার তোমরা কি করবে জানো? এই পাশে 7টা ঘর আঁকো, এই পাশে 3টা ঘর আঁকো। আঁকা শেষ হলে এবার এগুলো সব গণো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওয়াও, নাইস, 21টি ঘর আছে। 7 3। তাহলে গুণ করা বলতে কি বোঝায়? গুণ করা বলতে এই পুরো ঘরটা বোঝায়, ঘর, এই যে পুরো ঘরটাকে বোঝায়। এখনো শেষ হয়নি, যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। গুণ করা বলতে এই যে যাচ্ছি সেদিকে। তাহলে গুণ করা বলতে এই যে দৈর্ঘ্য প্রস্থ, এই যে গুণ করা, আস্তে আস্তে যাচ্ছি ওদিকে। ঠিক আছে, এরপর আসো গুণ করা বলতে আরও কি বোঝায়, আরও ইন্টারেস্টিং। সো অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে চলে আসতেছে, গুণ করার ব্যাপারটা। সো আমরা একদম প্রথমেই দেখেছি গুণ করা বলতে আসলে ওই যোগ করা। তো অনেকবার যোগ করা বিরক্তিকর দেখে গুণ চলে আসছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে গুণ করা বলতে ঘর, কিছু ঘর আছে এখানে, এই ঘর থেকে গুণ করার ব্যাপারটা চলে এসেছে। এবার আমরা একটু a little bit forwarded, আমরা একটু সামনের দিকে যাব, একটু সামনের দিকে যাই। দেখো তো, সামান্তরিকের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা পড়েছিলে, দেখো 7। তার মানে এদিকে মনে করো 7 7 7 7 7 7 7 7 7 7। আমরা এদিকে 7 পর্যন্ত যাবো, এগুলো সব 7, এগুলো সবই 7। এই সবগুলো লেন্থ হচ্ছে 7। ও নাইস। আর এই পাশে আমরা মনে করো একটু বেশি চলে গিয়েছি, 7। এই পাশের লেন্থ হচ্ছে 7, আমরা 7 পর্যন্ত গেলাম, 7। তাহলে দেখো এগুলো সবগুলো হচ্ছে 7, সবই হচ্ছে 7। আর এই পাশে 3 পর্যন্ত যাব, তার মানে এই পাশে 3 যেতেই থাকবো, 3 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 3। তো এই পাশে 3 পর্যন্ত, এইদিকে সব 3, আর ওই পাশে সব 7। তাহলে আসলে দেখতে একটা কিসের মতো মনে হচ্ছে বলো তো? দেখতে একটা কিসের মতো? এটা কিসের মতো? একটা তলের মতো মনে হচ্ছে, একটা তল গঠন হয়েছে। এবং এই তল, এই যে এই তলের পুরো বডি পাওয়া যাচ্ছে, তলের বডি, অর্থাৎ চিন্তা করতে পারো এটা বোর্ড, একটা বোর্ড চিন্তা করতে পারো, একটা বোর্ডের বডি। এই বডিকে যেখানে হাত বোলানো যায়, যেই বডিতে হাত বোলানো যায়, দিস ইজ কল ক্ষেত্রফল। হোয়াট ইজ ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে কোন একটা তলের যেখানে হাত বোলানো যায়, দিস ইজ কল ক্ষেত্রফল। যে অংশতে হাত বোলানো যায়, এর হচ্ছে ক্ষেত্রফল।
কেউ যদি বলে আমার বডির ক্ষেত্রফল কোনটা, এই যে আমার বডির ক্ষেত্রফল যেখানে হাত বোলানো যায়। কেউ যদি বলে আমাকে গোলকের ক্ষেত্রফল কোনটা, একটা ফুটবল, আমাকে একটা ফুটবল দিল, ফুটবল দেওয়ার পর বললো ফুটবলের ক্ষেত্রফল কোনটা, ফুটবলের যে অংশে হাত বোলানো যায় ওটা ফুটবলের ক্ষেত্রফল। আমাকে যদি কেউ একটা বই দিয়ে বলে, তোমাদের ফিজিক্স বই দিয়ে বললো, ইসাক স্যারের বইটা দিয়ে বললো ক্ষেত্রফল কোনটা, যেখানে হাত বোলানো যায়, যেই অংশগুলোতে হাত বোলানো যায়, যেই অংশগুলোতে হাত বোলানো যায় প্রত্যেকটাই এক একটা ক্ষেত্রফল, এক একটা তল। যেমন একটা বইয়ের ক্ষেত্রে দেখো, এখানে হাত বোলানো যাচ্ছে, হাত বোলানো যাচ্ছে, হাত বোলানো যাচ্ছে, হাত বোলানো যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, 6টা অংশ আছে, 6টা অংশ আছে যেখানে হাত বোলানো যায়। এই 6টা হবে তল, এই 6টাকে বলি তল, এবং এই যেখানে হাত বোলাবো ওইটা ক্ষেত্রফল, ওইটা তল। তাহলে তলের ফিলিংসটা কি? তলের ফিলিংস হচ্ছে যেখানে হাত বোলানো যায়, সোজা কথা। তো আমার এটা হচ্ছে একটা তল, তলের বডি, ক্ষেত্রফল। তার মানে আমি এদিকে 7 নিয়েছি, এদিকে 3 নিয়েছি, আসলে আমি ক্ষেত্রফল পাচ্ছি। এবং এই কথাটাই আসলে বলে কে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই কথাটা বলে। আমরা গুণ করি, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা গুণ করি। তাহলে অ্যাকচুয়ালি গুণ আমার প্র্যাকটিক্যাল লাইফে কি কি মিন করে? আমাদের দৈনন্দিন জীবনে গুণ আসলে মিন করে ক্ষেত্রফল, কোন একটা তলের ক্ষেত্রফল মিন করে গুণ, রাইট? কোন একটা তলের ক্ষেত্রফল মিন করছে গুণ প্র্যাকটিক্যাল লাইফে। সো আমরা গুণের ইন্টারপ্রিটেশন বুঝতে পেরেছি, গুণ করা বলতে ক্ষেত্রফল বের করা অথবা সমান সংখ্যক যোগ করা, এই ব্যাপারটা। আচ্ছা, সো গুণের ব্যাপারটা ক্লিয়ার। সো ফাইনালি লিখো গুণ আসলে কি বোঝায়। আমরা ফাইনালি লিখব গুণ আসলে ক্ষেত্রফল বোঝায়। ফাইনালি গুণ আসলে ক্ষেত্রফল বোঝায়। ওকে ওকে, ফাইনালি লিখো তাহলে গুণ আসলে ক্ষেত্রফল বোঝায়। ক্ষেত্রফল ওয়ার্ডটাকে মার্ক করে দাও, গুণ আসলে ক্ষেত্রফল বোঝায়। তাহলে গুণ ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ভেক্টর গুণে যাব। গুণ বুঝতে পেরেছি, ভেক্টর গুণে যাব। এই গুণটা ছিল স্কেলার গুণন, এটা ছিল স্কেলার গুণ, স্কেলার গুণ ছিল। এবার আমরা ভেক্টর গুণে যাব। ওকে, এবার আমরা ভেক্টর গুণে যাব। ওকে, ঠিক আছে, নাইস। সবাই খুব চমৎকারভাবে ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? মেনশন করতে থাকবে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের দায়িত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। তোমরা স্টুডেন্টরা সারা বাংলাদেশে আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দেবে, ঠিক আছে? ওকে, তাহলে গুণ কি? হোয়াট ইজ গুণ? গুণ হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে গুণ, যে সমান সংখ্যক বা যোগ করা অথবা ক্ষেত্রফল, এই ব্যাপারটা হচ্ছে গুণ। এবার আমরা গুণের ব্যাপারটা মুছে ফেলবো। গুণের ব্যাপারটা মুছে ফেলে আমরা এখন সরাসরি চলে যাব ভেক্টর গুণে। সেবার আসো ভেক্টর গুণের ব্যাপারটা কি? ভেক্টর গুণ দুই ধরনের আছে। দুটো ভেক্টরকে গুণ করতে হবে। এ এবং ভি দুটো ভেক্টর আছে, তাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ তাদেরকে আমরা এ সাইনটা দিব না, আমরা এ এবং বিকে কি করব? গুণ করব, এ গুণ বি। এই গুণ করার পর একটা কি পাবো? গুণফল পাবো, যেটাকে ইংলিশে বলা হয় প্রোডাক্ট। একটা প্রোডাক্ট পাবো, গুণ করার পর একটা প্রোডাক্ট পাবো, একটা গুণফল পাবো। আবার বলছি, কি করব? গুণ করব। কাকে? এ কে। কার সাথে? বি এর সাথে। এ গুণ বি, গুণ করার পর একটা কি পাবো? গুণফল পাবো। ইংলিশে কি বলে? প্রোডাক্ট বলে। তাহলে এ গুণ বি গুণ করলাম, একটা প্রোডাক্ট পাবো। এ গুণ বি গুণ করলাম, একটা প্রোডাক্ট পাবো। এই যে গুণ করার পরে, দুটা ভেক্টরকে গুণ করার পর আমি যদি প্রোডাক্টের মধ্যে দিকটাকে নাই করে দিই, তাহলে প্রোডাক্টের মধ্যে দিক নাই, দিকটাকে নাই করে দিয়েছি, শুধু মান আছে, শুধু মান, দিকটা নাই হয়ে গিয়েছে গুণ করার ফলে। তাহলে এই যে দিক না থাকলে, শুধু মান থাকলে, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি স্কেলার। ওইটাকে আমরা বলি স্কেলার। তাহলে এটা স্কেলার না? একটা স্কেলার হবে না? অর্থাৎ কারো যদি দিক না থাকে তাহলে সে স্কেলার হয়ে যাবে। তাহলে দুটা ভেক্টরকে গুণ করার পরে সেটা একটা স্কেলার হতে পারে। গুণফলটা একটা স্কেলার। গুণফল কি? গুণফল হচ্ছে একটা স্কেলার হতে পারে। আমরা দিকটাকে কোনো না কোনোভাবে নাই করে দিব। কিভাবে নাই করব সেটা পড়াবো তোমাদেরকে, সেটাই মূল বিষয়, পড়াবো। কিন্তু মনে করো গুণ করার ফল দিক নাই, গুণ করলাম, গুণ করার ফলে দিক নাই, সেটা স্কেলার হয়ে গেল। তাহলে দুটা ভেক্টরকে গুণ করার পর স্কেলার হয়ে যেতে পারে। আবার দুটা ভেক্টরকে গুণ করার পরে সেটা দিকও আছে, মানও আছে, দিকও আছে, মানও আছে। তাহলে এটা কি হতে পারে? তখন সেটা হচ্ছে গুণফলটা হচ্ছে ভেক্টর। সো দুটা ভেক্টরকে গুণ করার পর একটা স্কেলার গুণফল পেতে পারি, একটা ভেক্টর গুণফল পেতে পারি। দুইটা অপশন আছে।
তুমি দুটা ভেক্টরকে গুণ করার পর চাইলে স্কেলার গুণফল পেতে পারো, চাইলে ভেক্টর গুণফল পেতে পারো। যদি স্কেলার গুণফল পাই, এই গুণের নাম হবে কি? এই গুণের নাম হবে স্কেলার গুণন। স্কেলার গুণফল পেলে এই গুণের নাম হবে স্কেলার গুণন। আর যদি ভেক্টর গুণফল পাই, তাহলে এই গুণের নাম হবে ভেক্টর গুণন। ভেক্টর গুণফল পেলে এই গুণের নাম হবে ভেক্টর গুণন। তাহলে ভেক্টরের গুণ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার গুণন, একটা ভেক্টর গুণন। একটাতে গুণফলটা স্কেলার হয়, একটাতে গুণফলটা ভেক্টর হয়। এবার কিভাবে এগুলো হয় সেটা দেখাবো, বাট আগে দুই ধরনের সেটা বুঝালাম। সো ভেক্টরকে কয়ভাবে গুণ করা যায়? দুইভাবে। কি কি? একটা হচ্ছে ভাইয়া গুণ করার ফল গুণফল স্কেলার, আর একটা হচ্ছে গুণ করার পরে গুণফল ভেক্টর। ওকে ভাইয়া, এইটুকু ক্লিয়ার? এইটুকু একদম ক্লিয়ার? ওকে ভাইয়া, এবার চলে আসো এরপরে। তাহলে স্কেলার গুণফল, ভেক্টর গুণফল। আজকের ক্লাসে শুধু ভেক্টর গুণফলটা দেখাবো, স্কেলার গুণফলটা আগামী ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে শুধু ভেক্টর গুণফলটা দেখাবো। দুইটা ভেক্টরকে গুণ করার পর আমরা একটা ভেক্টর পাবো, এটা দেখাবো। ওকে, তাহলে দেখো একদম সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার, একদম সোজা ব্যাপার। সো সবাই ভালো করে খেয়াল করো, একদম সোজা ব্যাপার। ঠিক আছে, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে দেখো একটা ভেক্টর আছে আমার কাছে এ, মনে করো, আরেকটা ভেক্টর আছে আমার কাছে বি। তাদেরকে গুণ করলাম, গুণ সাইনটা দিব। দেওয়ার পরে একটা কি পাবো? প্রোডাক্ট পাবো। একটা প্রোডাক্ট পেলাম। এই প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর, যেহেতু আমরা ভেক্টর গুণন করছি। এখন আমরা কি গুণন করছি? ভেক্টর গুণন। আমি এখানে লিখে দিয়েছি ভেক্টর গুণন করছি, ভেক্টর গুণন। ওকে, তাহলে দুইটা ভেক্টরকে গুণ করার পর একটা প্রোডাক্ট পাবো। এই প্রোডাক্টও ভেক্টর হবে। সো এই প্রোডাক্টটা মার্ক করলাম। মার্ক করার পরে এই প্রোডাক্টের কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে। এই প্রোডাক্টের কয়টা জিনিস থাকবে? দুইটা। একটা হচ্ছে এই প্রোডাক্টের মান থাকবে, আর একটা হচ্ছে এই প্রোডাক্টের দিক থাকবে। তাহলে এই দুটা ভেক্টরকে গুণ করার পর একটা গুণফল পাবো। গুণফল মানে একটা মান পাবো, মান। আর একটা দিক পাবো, দিক। তাহলে গুণফলের একটা মান পাবো, গুণফলের একটা দিক পাবো। তা আমরা আলাদা আলাদাভাবে বের করব। দুইটা ভেক্টরকে গুণ করার পর মানটা বের করব, তারপর দিক বের করব আলাদা আলাদাভাবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে। তাহলে কিভাবে মান বের করা যায়? দুইটা ভেক্টরকে গুণ করলে গুণফলটা কি বুঝাবে? তাহলে চিন্তা করো, একটা ভেক্টর আছে আমার এই বরাবর এ, আরেকটা ভেক্টর আছে এই বরাবর বি। তাহলে এ বি, এ বি, এ বি। কি বলছি দেখো, দুইটা ভেক্টর আছে, একটা এ একটা বি। একটা মনে করো এই বরাবর এ আছে, এ বরাবর বি আছে। তো দুইটা ভেক্টরকে গুণ করলে, গুণ করা মানে ক্ষেত্রফল। তার মানে এই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা কি পাবো? এই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক পাবো। এই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক পাবো। তাহলে এই সামান্তরিকের, এই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক পাবো। এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই দুটার গুণফলের মান। তাহলে দুইটা ভেক্টর দিয়ে যেই সামান্তরিকটা তৈরি হয় বা যেই ক্ষেত্রটা তৈরি হবে, দুইটা ভেক্টর দিয়ে যেই ক্ষেত্রটা তৈরি হবে, যেই চতুর্ভুজটা তৈরি হবে, ওই চতুর্ভুজের ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে মান। তাহলে মান কি? মান হবে ভেক্টর দুইটা দিয়ে যে ক্ষেত্র তৈরি হবে তার মান। এটাই হবে মান। তাহলে দুইটা ভেক্টরকে গুণ করার পর গুণফলের মানটা কি হবে? গুণফলের মানটা হবে দুইটা ভেক্টর দিয়ে যে ক্ষেত্রটা তৈরি হয় সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল। তাহলে তৈরি হবে তার ক্ষেত্রফল। ও আচ্ছা, তাহলে দেখো ভেক্টর দুইটা দিয়ে যে ক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলটাই হবে মান, তার ক্ষেত্রফল, এরিয়া। এক কথায় এই সামান্তরিকের এরিয়াটাই হবে মান। তা আমরা দেখাবো কিভাবে সামান্তরিকের এরিয়া বের করতে হয়, এই ব্যাপারটা আমরা তোমাদেরকে দেখাবো। আগে আমরা দিকের ব্যাপারটা দেখে নিই। তাহলে মানের ব্যাপারটা দেখলাম। মান হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে যে ক্ষেত্র তৈরি হবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হচ্ছে মান। এবার হচ্ছে দিকের ব্যাপারটা আসো। তাহলে দুইটা ভেক্টরকে গুণ করে একটা দিক আসবে। এই দিকটা কোন দিকে হবে? খুব ইম্পর্টেন্ট, এই আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই দিকের ব্যাপারটা দেখো ভালো করে, দিকের ব্যাপারটা। ওকে, দিকের ব্যাপারটা তো আসো। মজা মজা মজা, দিকের ব্যাপারটা খুবই মজার, দিকের ব্যাপারটা খুবই মজার। দেখো, সবাই দেখো ভালো করে।
তাহলে দুইটা ভেক্টরকে গুণ করা মানে কি বোঝায়? দুইটা ভেক্টরকে গুণ করা বলতে একটা ক্ষেত্রফল বোঝায়। তাহলে দিক হবে কার? ক্ষেত্রফলের। ক্ষেত্রফল মানে কি রে? ক্ষেত্রফল মানে তল। দুইটা ভেক্টরকে গুণ করা দ্বারা একটা তল বোঝায়, তল। দুইটা ভেক্টরকে গুণ করা দ্বারা একটা তল বোঝায়। তাহলে দিকটা হবে কার? তলের। কোন তলের? ওই যে তলটা তৈরি হয়েছে সেই তলের। তাহলে দিক হবে তলের দিক। তলের দিক। আজকে তুমি অনেক কিছু জানতে পারবে। দেখো, তাহলে আমি কি বললাম? আমি কি বললাম বলো না? আমি বললাম দিক হবে কার? ওই তলের। ওই তলের দিক। এবার তোমার মাথা খারাপ, কি বলেন ভাইয়া? তলের দিক মানি? তলের আবার দিক আছে নাকি? তলের দিক মানি? তলের আবার দিক আছে নাকি? এ তলের দিক আছে? তল তো স্কেলার। আমরা এতদিন জেনে আসছি তল হচ্ছে স্কেলার। আপনি বলছেন তলের দিক, তল ভেক্টর। এক্স্যাক্টলি, তল স্কেলার না, তল হচ্ছে ভেক্টর। আজীবন মনে রাখবা, তল ভেক্টর, তল স্কেলার নয়। এতদিন পর্যন্ত তোমরা জেনে আসছো তল হচ্ছে স্কেলার, না, তল হচ্ছে একটা ভেক্টর। আজকে তোমাকে দেখাবো তল কিভাবে ভেক্টর হয়, তলের দিক কোন দিকে হয়, এবং তলের দিক যেটা হবে সেটাই হবে এ এবং বি এর দিক। আজকে তোমাকে দেখাবো তলের দিক কিভাবে নির্ণয় করতে হয় সেটা। আজকে তোমাকে দেখাবো তলের দিক কিভাবে নির্ণয় করতে হবে সেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, তলের দিক দেখাবো আজকে। চলো শুরু করি। তলের দিক দেখো, মনে করো এই হচ্ছে আমার তল, বোর্ড। বোর্ডের মধ্যে এটা মনে করো এক্স অক্ষ, আর বোর্ডের মধ্যে এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ। তাহলে এই যে বোর্ডের মধ্যে এটা হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই দিকে যেটা যাচ্ছে এক্স অক্ষ, বোর্ডের উপরে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই তল কোনটা? এক্স ওয়াই তল হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল। বোর্ড 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 হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই প্লেন অথবা এক্স ওয়াই তল। আচ্ছা, তো এই যে এক্স ওয়াই তলের দিক বের করবো আমরা, এক্স ওয়াই তলের দিক বের করবো। মনে করো সে এক্স ওয়াই তলের দিক কোন দিকে হবে? এক্স ওয়াই তলের দিক কোন দিকে হবে? দেখো, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই। এখন আমি এক্স ওয়াই তলের দিক যদি এক্স এর দিকে বলি, আমি যদি বলে দিলাম এক্স ওয়াই তলের দিক হবে এক্স এর দিকে, এক্স এর দিকে, তাহলে সমস্যা কি? এক্স এর দিকে এক্স ওয়াই তলের দিক বলে দিলাম, এর দিক হবে এক্স এর দিকে। সমস্যা কি? সমস্যা হচ্ছে ওয়াই। এ ওয়াই কি দোষ করছে? এক্স এর দিকে যদি দিক বলি, ওয়াই কি দোষ করছে? ওয়াই বলবে যে না, মানি না, ওয়াই এর দিকে, এক্স ওয়াই তলের দিক ওয়াই এর দিকে। তখন আবার এক্স বলবে যে আমি কি দোষ করছি? ও না, এক্স এর দিকে। ও বলবে না ওয়াই এর দিকে, ও বলবে না এক্স এর দিকে, ওয়াই এর দিকে, 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 এক্স এর দিকে, মানি না, মানি না। তাহলে একটা ঝগড়া হয়ে যাবে, এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে একটা ঝগড়া হয়ে যাবে। তাহলে এক্স এর দিকেও বলা যাচ্ছে না, ওয়াই এর দিকেও বলা যাচ্ছে না। তাহলে এই এক্স ওয়াই তলের দিক কোন দিকে, এই তলটার দিক কোন দিকে দিব? তখন আর কি আর করা, তখন এখানে জেড চলে আসে। জেড চলে এসে বলে এক্সের দিকেও দরকার নাই, ওয়াইয়ের দিকেও দরকার নাই, তোদের ঝগড়ারও দরকার নাই, একটা কাজ কর, জেডের দিকে বলে দে, আমি তো আছি তোদের বন্ধু, তোদের বন্ধু না আমি, তোদের সাথে এতদিন ছিলাম, এক্স ওয়াই জেড, তোদের সাথে এতদিন ছিলাম, তাহলে একটা কাজ কর, জেডের দিকে বলে দে, তাহলে হয়ে গেল। আসলেই তো, তাহলে এক্স ওয়াই তলের দিক হচ্ছে জেডের দিকে। জেড কোন দিকে? জেড হচ্ছে বাইরের দিকে, এই যে এদিকে, বা এই যে, অর্থাৎ এটার সাথে লম্ব বরাবর যেটা আছে, বাইরের দিকে যেটা আছে, তোমাদের দিকে যেটা আছে, বা ভিতরের দিকে যেটা আছে, এটা হচ্ছে জেড এক্সিস। এক্স ওয়াই এর সাথে লম্ব বরাবর যেটা আছে জেড এক্সিস। তা আসলে কোন একটা তলের দিক হচ্ছে ওই তলের দিকে বলা যাবে না, ওই দুইজন যে যে তলটা তৈরি করেছে তাদের দিকে বলা যাবে না। তাহলে যেই তলটা থাকবে ওই তলের লম্ব বরাবর হবে তলের দিক। তাহলে কোন একটা তলের লম্ব বরাবর হবে তলের দিক, কোন একটা তলের লম্ব বরাবর হবে তলের দিক, কোন একটা তলের লম্ব বরাবর হবে তলের দিক। তাহলে এবার তারা ঠিক আছে না, ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। তো প্রথম যিনি তলের দিক বের করেছেন তিনি আসলে এই পদ্ধতিতে বের করেছেন। তিনি দেখেছেন এক্স এর দিকে ওয়াই দিকে দেওয়া যাচ্ছে না, তখন তিনি করেছেন কি, তলের দিকটা দিয়েছেন লম্ব বরাবর। এরপর থেকে তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে আজীবন মনে রাখবা, যে কোনো তলের দিক হচ্ছে ওই তলের লম্ব বরাবর, যে কোনো তলের দিক হচ্ছে ওই তলের লম্ব বরাবর। তো আমার যদি এখানে এক্স ওয়াই না থেকে অন্য কিছু থাকতো, তাহলে ওই তলের লম্ব বরাবর হতো তলের দিক।
যেমন এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর লম্ব বরাবর আছে জেড, জেড হচ্ছে তলের দিক। যদি আমার এখানে এক্স ওয়াই না থেকে মনে করো আছে, মনে করো জেড ওয়াই জেড আছে, তাহলে ওয়াই জেড থাকলে ওয়াই জেডের লম্ব হচ্ছে কে, ওয়াই জেডের লম্ব হচ্ছে, তাহলে ওয়াই জেডের দিক হবে এক্স, কারণ ওয়াই জেডের লম্ব বরাবর আছে এক্স এক্সিস। তাহলে এখানে যে দুইজন থাকবে ও ছাড়া বাকিজন হবে তলের দিক, তলের লম্ব বরাবর। তাহলে আজীবন মনে রাখবা তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে আমার এখানে দুইটা ভেক্টরকে গুণ করলে গুণফলটা কোন দিকে হবে, ওই দুইটা ভেক্টর যে তলটা তৈরি করবে ওই তলের লম্ব বরাবর। তা দুইটা ভেক্টর যে তলে থাকবে, দুইটা ভেক্টর মিলে যে তলটা গঠন করবে ওই তলের লম্ব বরাবর হবে তলের দিক। আজীবন মনে রাখবা দুইটা ভেক্টর যে তল করবে ওই তলের লম্ব বরাবর হবে তলের দিক। এই হচ্ছে তলের দিক, এবং তল হচ্ছে একটা ভেক্টর, তলে স্কেলার না, তলের দিক আছে, মান আছে, তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। এটা শুধু এখানে না, পুরো ফিজিক্স বইয়ে এই 2 বছর তুমি পুরো ফিজিক্স বইয়ে শুধু এই একটা কথাই শুনবে, পুরো ফিজিক্স বই একটা কথাই শুনবে, তলের দিক তলের লম্ব বরাবর, তলের দিক তলের লম্ব বরাবর, তলের দিক তলের লম্ব বরাবর, তলের দিক তলের লম্ব বরাবর। কেন তলের দিক তলের লম্ব বরাবর কেন? এছাড়া আর উপায় নাই, একমাত্র লম্বটা খালি আছে তাই লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে তলের দিক তলের লম্ব বরাবর। তাহলে দুইটা ভেক্টরের দিক কোন দিকে হবে? তলের লম্ব বরাবর। প্রবলেম শেষ? না, প্রবলেম এখনও শেষ হয়নি, ঝামেলা রয়েই গেছে। ঠিক আছে, মানলাম তলের দিক তলের লম্ব বরাবর। তাহলে আপনি বলতে চাচ্ছেন ঝামেলা কিন্তু রয়ে গেছে। তাহলে দেখো আমরা বলতে চাচ্ছি এই যে একটা মনে করো এ ভেক্টর আছে, একটা মনে করো বি ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর তারা মিলে একটা তল গঠন করছে, তারা মিলে এই তলটা গঠন করলো, এই তলের লম্ব বরাবর হবে তলের দিক। এখন একটা প্রবলেম হয়ে গেছে, মনে করো যে এই তলটা বলতে মনে করো এই তো এই বইটা, এই বইয়ের মধ্যে দুটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তাহলে এ এবং বি কোথায় আছে? এই বইয়ের উপর আছে। এ এবং বি কোথায় আছে? এই বইয়ের উপর আছে। তাহলে এই বইয়ের লম্ব বরাবর হবে এ এবং বি এর দিক। এখন লম্ব তো দুইটা, লম্ব কয়টা? লম্ব তো দুইটা, একটা সামনের দিকে একটা পেছনের দিকে। এই তো ঝামেলা, লম্ব তো একটা সামনের দিকে আছে, এই যে একটা সামনের দিকে একটা পেছনের দিকে। অথবা এইভাবে যদি বইটাকে ধরি তাহলে একটা উপরের দিকে লম্ব আছে, একটা নিচের দিকে লম্ব আছে, একটা উপরের দিকে লম্ব আছে, একটা নিচের দিকে লম্ব আছে। এই তো ঝামেলা। তাহলে কি উপরের দিকে হবে না নিচের দিকে হবে? তলের দিক তো উপরেও হয় নিচেও হয়, তাহলে এ এবং বি এর দিক কোন দিকে হবে? দুইটা তো আর একসাথে হতে পারে না, হয় উপরে হবে না হয় নিচে হবে। দুইটা তো একসাথে হতে পারে না, দুইটা তো একসাথে হতে পারে না। তাহলে তলের দিক কোন দিকে হবে? হয় উপরে না হয় নিচে। কোন দিকে হবে? এটার জন্য একটা নিয়ম আছে, দুইটা ভেক্টরের গুণ করার পর তলের দিক কোন দিকে হবে, তলের দিক নিয়ে একটা নিয়ম আছে। সেই নিয়মটা খুবই বিখ্যাত নিয়ম, খুবই চমৎকার নিয়ম, এবং তোমরা অবাক হবে এই নিয়মটা আমাদের প্রত্যেক দিন কাজে দিচ্ছে। আমরা তোমাদেরকে প্রত্যেক দিনের এক্সাম্পলটা দিব, আমাদের প্রতিদিন এই নিয়মটা কাজে দিচ্ছে, সেটাও দেখাবো তোমাদেরকে। ওকে, আচ্ছা আগে নিয়মটা লিখে দিই। নিয়মটা হচ্ছে ফ্লেমিংস এর ডান হস্তনীতি, যেটা তোমাদের 9-10 বইয়ে হালকা করেছিল। কোন চ্যাপ্টারে বলো তো? চৌম্বক চ্যাপ্টারে। ফ্লেমিংয়ের ডান হস্তনীতি, এই ফ্লেমিংয়ের ডান হস্তনীতি তোমাদের চৌম্বক চ্যাপ্টারে হালকা করেছিল 9-10-এ, এখন ইন্টারে ভেক্টরের মধ্যে লাগবে। ফ্লেমিংয়ের ডান হস্তনীতি দিয়ে আমরা দুইটা ভেক্টরের দিক বের করব, লম্ব কোন দিক হবে সেটা। তাহলে লিখে রাখো ফ্লেমিংয়ের ডান হস্তনীতি, ফ্লেমিংয়ের ডান হস্তনীতি। এখন তোমাদেরকে ফ্লেমিংয়ের ডান হস্তনীতি দেখাবো, তারপর দুইটা ভেক্টরের দিক বের করা শেখাবো। ওকে, ঠিক আছে, চলো তাহলে ফ্লেমিংয়ের ডান হস্তনীতি দেখাবো, তারপর দিক বের করা শেখাবো। দিক বের করার পরে মান বের করব, মান হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে আগে দিক নিয়ে কনসার্ন হই, তারপর মান বের করব। ওকে, তাহলে এবার আসো ফ্লেমিংয়ের ডান হস্তনীতি। আমি আমার বোর্ডটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, তোমরা চাইলে 1 ভাগও রাখতে পারো। এই পাশে লিখব ফ্লেমিংয়ের ডান হস্তনীতি, ফ্লেমিং এর ডান হস্তনীতি। যারা ইংলিশ ভার্সনের আছো আমি ইংলিশে বলে দিব, একটু করে ইন্তজার করো। ফ্লেমিংয়ের ডান হস্তনীতি। ওকে ভাইয়া, তাহলে দেখো ফ্লেমিংয়ের ডান হস্তনীতি, এটা খুবই চমৎকার একটা নীতি। এই নীতি খুবই প্র্যাকটিক্যাল, আমাদের বাসাবাড়ির সব জায়গায় এই নীতি অ্যাপ্লাই হয়। একটু পরে আমি তোমাকে দেখাবো কিভাবে এই নীতি অ্যাপ্লাই হচ্ছে। সব জায়গায় এই নীতি অ্যাপ্লাই হয়, ফিজিক্সের সব জায়গায় এই নীতি অ্যাপ্লাই হয়। ফ্লেমিংয়ের ডান হস্তনীতি।
ঠিক আছে, ডান হস্তনীতি কি বলছে? দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করব, এ এবং বিকে যখন আমরা গুণ করব, তখন এর দিক কোন দিক হবে সেটা নিয়ে বলছে আমাদেরকে প্রথম ভেক্টর এর দিকে ডান হাত বসাও, তারপর দ্বিতীয় ভেক্টর এর দিকে আঙ্গুলগুলো ঘোরাও। কোন আঙ্গুল? এই 4 আঙ্গুল ঘোরাও, 4 আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে 4 আঙ্গুল ঘোরাও। এই যে, তাহলে প্রথম ভেক্টর দিকে হাত বসাও, তারপর দ্বিতীয় ভেক্টর দিকে 4 আঙ্গুল ঘোরাও। তাহলে বৃদ্ধাঙ্গুলি, বুজ্জাউল বলে না, বুজ্জাউল, এই বুজ্জাউল, বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে, তা দিক নির্দেশ করবে। তাহলে দিক কোন দিকে নির্দেশ করছে? দেখো, দিক নির্দেশ করবে বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে সেদিকে। তো এই পুরো ব্যাপারটা যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য আমি ইংলিশে বলে দিচ্ছি, বলার পর আমি বুঝিয়ে দিচ্ছি। সো সবাই একটু খেয়াল করো কি বলেছে, বাংলায় খেয়াল করো। প্রথম ভেক্টরের দিকে ডান হাত বসাও, দ্বিতীয় ভেক্টরের দিকে 4 আঙ্গুল ঘোরাও, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে তা হচ্ছে দিক নির্দেশ করবে, এই ভেক্টর গুণের দিক নির্দেশ করবে। ঠিক আছে? আর যারা ইংলিশ ভার্সনে আসলে খেয়াল করো, পুট ইউর রাইট হ্যান্ড অন ফার্স্ট ভেক্টর, and curl forefinger according to second vector or along to second vector. তাহলে curl your finger to second vector, then the thumb finger যে ডিরেকশনটা দেখাবে, that is the direction of vector multiplication. Direction of thumb finger will delete the direction of vector. I again said, put your right hand on first vector and curl your finger along to second vector, then thumb finger will direct the direction of vector. ঠিক আছে? প্রথম ভেক্টরের দিকে ডান হাত রাখো, দ্বিতীয় ভেক্টর দিকে 4 আঙ্গুল ঘোরাও, বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে তা দিক নির্দেশ করবে। তাহলে দুটো ভেক্টর আছে, মনে করো একটা ভেক্টর এই দিকে, আমার বোর্ডের মধ্যে, এগুলো আমার বোর্ডের মধ্যে আছে, আমাদের বোর্ডের তলেই আছে, আর দ্বিতীয় ভেক্টর এই দিকে আছে। আর তোমরা তোমাদের খাতায় আঁকবে, খাতায়, তার মানে এটা তোমার খাতায় আছে, তোমরা তোমার খাতায় এইভাবে করে আঁকো। এটা তোমার খাতা, তোমার খাতার মধ্যে এ আঁকো, বি আঁকো। তাহলে তোমার খাতার মধ্যে আঁকো, তোমার খাতার মধ্যে সবাই দুটো ভেক্টর আঁকো। এই যে একটা খাতা নাও, খাতার মধ্যে এ আঁকো, বি আঁকো। এটা হচ্ছে খাতা, দুটা ভেক্টর যেই তল আছে সেই তলটা হচ্ছে এটা, আর আমার জন্য বোর্ড। ওকে, ঠিক আছে। সো এবার আসো, আমরা কি বলেছি, এ ক্রস বি করছি, এটাকে এ গুণ না বলে ক্রস বলবো, ক্রস, এ ক্রস বি। নিয়ম হচ্ছে গুণ না বলে ক্রস বলা। এ ক্রস বি করছি, তাহলে প্রথম ভেক্টরকে, ফার্স্ট ভেক্টর হচ্ছে এ, তাহলে এর দিকে ডান হাত বসাইলাম ডান হাত। সেকেন্ড ভেক্টর হচ্ছে বি, তাহলে ফার্স্ট ভেক্টর দিকে ডান হাত বসাও, সেকেন্ড ভেক্টর বি, তাহলে ফার্স্ট ভেক্টর দিকে ডান হাত বসাও, প্রথম ভেক্টর দিকে ডান হাত বসাও, পুট ইউর রাইট হ্যান্ড অন ফার্স্ট ভেক্টর, তারপর দ্বিতীয় ভেক্টর দিকে হাত ঘোরাও। তাহলে দ্বিতীয় ভেক্টর কি নিচে না উপরে? দ্বিতীয় ভেক্টর এই দিকে আছে, বি এইদিকে, তাহলে দ্বিতীয় ভেক্টর দিকে হাত ঘোরাইলাম, বাকি 4 আঙ্গুল ঘোরাও। কার্ল ইউর ফিঙ্গার অ্যালংস টু সেকেন্ড ভেক্টর, ঘুরাইলাম। তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে দেখাবে সেটা হচ্ছে আমার কি, ভেক্টরের দিক। তাহলে দেখো এ বি, তাহলে এই দিকে দেখাচ্ছে, তাহলে আমার বোর্ড থেকে বাইরের দিকে দেখাচ্ছে। আর তোমাদের খাতায় আঁকো, তোমাদের খাতায় তাহলে কেমন দেখাবে? তোমাদের খাতায় দেখাবে খাতার উপরের দিকে দেখাবে, খাতার উপরে দেখাবে, খাতার নিচে না, খাতার উপরে দেখাবে, খাতার তলের উপরে দেখাবে। এটাই হচ্ছে দিক। ওকে,
তাহলে সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো, বুঝতে পেরেছো? ওকে, তাহলে প্রথম ভেক্টর দিকে হাত প্রসারিত করো, দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাও, তাহলে যেই দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে সেটা হচ্ছে তোমার কি ভেক্টরের দিক, দুটা ভেক্টরের দিক হবে সেটা। আচ্ছা, যারা নতুন অনেকে বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা নতুন মাথার উপর দিয়ে যাবে তোমাকে তো আগের ক্লাসগুলো করতে হবে। আর মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, অবশ্য প্রথম দিক থেকে থাকলেও মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, প্রথম থেকে থাকতে হবে। মাঝখানে এসে বলবা কী পড়াচ্ছে আলু কচু ভেড়ালা, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত। তো সেজন্য আমরা গ্রুপে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছি, ঠিক আছে? তো যারা নতুন তারা আমাদের গ্রুপে পোস্টগুলো দেখবে, কোন দিন ক্লাস হচ্ছে, কী ক্লাস হচ্ছে এগুলো জানবে, জানার পর জয়েন করবে ক্লাস। ওকে, তাহলে এ থেকে বি ঘোরাইলাম, এদিকে দেখালো। আচ্ছা, এবার যদি আমি এটা না লিখে এ ক্রস বি না লিখে আমি যদি বি ক্রস এ লিখি, তাহলে আমি যদি বি ক্রস এ লিখি তাহলে কোন দিকে দিক হবে? দিকটা কোন দিকে হবে বলো তো? বি তারপর গুণ এ বা বি ক্রস এ, দিকটা কোন দিকে হবে সবাই করো। তাহলে প্রথম ভেক্টরকে এই ক্ষেত্রে প্রথম ভেক্টর হচ্ছে বি, তাহলে বি এর দিকে হাত বসাইলাম। দ্বিতীয় ভেক্টর এ, তাহলে দ্বিতীয় ভেক্টর দিকে হাত ঘোরাও। এবার কিন্তু হাত এভাবে বসাইলে হবে না, কেন হবে না দেখো, হাত এভাবে বসাইলাম প্রথম ভেক্টর দিকে, ভাইয়া বলছে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাবো, হাত তো এদিকে ঘুরবে না রে ভাই, হাত তো এদিকে ঘুরবে না, উল্টাভাবে হাত ঘুরে না, তাহলে হাত তো এদিকে ঘুরতেছে না, হাত তো এদিকে ঘুরতেছে না, তাহলে তোমাকে হাতটা বসাতে হবে ঘোরার মতো করে, যেভাবে বসালে হাত ঘুরবে সেভাবে হাত বসাও। তাহলে হাত বসাইলাম, ঘুরাইলাম, দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাইলাম, দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাইলাম, প্রথম ভেক্টরে বসাইছি, দ্বিতীয় ভেক্টরে ঘুরাইছি, তাহলে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ভিতরের দিকে, তাহলে বি ক্রস এ করলে ভিতরের দিকে দেখায়। তোমরা যারা তোমাদের খাতায় করছো ডান হাত দিয়ে করবা, বাম হাতে কোনো কাজই নাই এখানে, তাই এই নিয়মের নাম হচ্ছে ডানহস্ত নীতি। ডানহস্ত তার মানে এখানে বাম হাত দিয়ে কোনো কাজ নাই, বাম হাত দিয়ে কোনো কাজ নাই, ডান হাত তোমার খাতার উপর বসাও, এভাবে করে বসাও, বি ক্রস এ করো, খাতার নিচে চলে যাবে, বি থেকে এর দিকে ঘোরাও, বৃদ্ধাঙ্গুলি খাতার নিচে ঢুকবে, তার মানে খাতার নিচের দিকে হচ্ছে এই দুটা ভেক্টরের দিক, খাতার নিচের দিকে। তলের, আমি বললাম না তলের লম্ব বরাবর, তো তলের লম্ব বরাবর হয় উপরে না হয় নিচে, তো কোন দিকে? নিচের দিকে। বুঝতে পারছো সবাই? দেখি সবাই করো তো, সবাই করো, সবাই করো, সবাই করো। তাহলে এভাবে কিন্তু সম্ভব না, আবার কেউ এভাবে বসায়, এই যে এভাবে বসায় হাত ঘুরাইলেও সম্ভব হবে না, সো হাতটাকে এইভাবে বসাইতে হবে, এরপর ঘুরাইতে হবে, অর্থাৎ যেভাবে বসালে হাত ঘোরানো যাবে ওইভাবে হাত বসাও, হাত বসানোর পর ঘোরাও, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে দেখায় সেটা হচ্ছে ইয়ে। ঠিক আছে, খুবই চমৎকার ব্যাপার, এগুলো বাস্তববাদী, একেবারে বাস্তব। কিন্তু আমাকে একটা বোতল দাও তো ভাইয়া, বোতল, একটা বোতল দাও তো ভাইয়া, বোতল ঢাকনা সহ বোতল, একটা ঢাকনা সহ বোতল দাও। তোমাদের কাছে অনেক কিছু দেখাবো, একটা স্ক্রু ড্রাইভার দাও, এখানে স্ক্রু ড্রাইভার আছে প্রথম ড্রয়ারে, একটা স্ক্রু ড্রাইভার নাও, সবাই একটা স্ক্রু ড্রাইভার নাও, একটা বোতল নাও, সবাই একটা বোতল নাও, সবাই একটা বোতল নিবে, বোতল, তারপর একটা স্ক্রু ড্রাইভার নিবে, এই দুটা জিনিস নিয়ে নাও, একটা স্ক্রু ড্রাইভার আর একটা বোতল। ওকে, একটা স্ক্রু ড্রাইভার, দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে থাকতে পারে, আরেকটা বোতল দাও আমাকে, ভালো বোতল, ঠিক আছে, বোতল আগে দাও, বোতল, সবাই একটা বোতল নাও আর একটা স্ক্রু ড্রাইভার নাও, দরকার আছে, দেখাচ্ছি মজাটা। বোতল এবং স্ক্রু ড্রাইভার দিয়ে খুব চমৎকারভাবে এগুলো বোঝা যায়, এগুলো যে বাস্তব, এই সূত্র যে একদম বাস্তব সেটা দেখাবো, ঠিক আছে? ওকে, কুইক একটা বোতল দাও, দিচ্ছে বোতল, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, তাহলে আমরা একটু বোতল নিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখাবো এই ব্যাপারগুলো যে সত্য, প্র্যাকটিক্যালি দেখাবো যে তাহলে এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো, বি ক্রস এ করলে কোন দিকে, এ ক্রস বি করলে কোন দিকে, সবাই তো বুঝতে পেরেছো না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যে দেখো, এবার একটা বোতল দিয়ে তোমাকে এই জিনিসটা বুঝাবো, একটা বোতল দিয়ে, বোতল আছে আমার কাছে, বোতল দিয়ে দেখো এই ব্যাপারটা বুঝাই। সো একটা বোতলের ঢাকনা, বোতলের ঢাকনাকে দেখো আমি ঘোরাচ্ছি, তোমরা সবাই বোতলের ঢাকনাকে ঘোরাও, বোতলের ঢাকনাকে ঘোরাও, ঘোরাইলে ঘোরাইতে ঢাকনা উপরের দিকে উঠে আসলো। এখন বোতলের ঢাকনাকে কোন দিকে ঘোরাইলে উপরে উঠে আসে সবাই বলো, ঘড়ির কাঁটার বিপরীতে না ঘড়ির কাঁটার দিকে? তুমি দেখো
ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাইলে, ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীতে ঘোরাইলে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীতে ঘোরাইলে বোতল উপর উঠে আসে। সবার বোতল সেম, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাইলে উঠে আসে। এই ব্যাপারটা আমরা দেখবো এখানে, ফিল করবো আমরা এখানে। চলো ফিল করি এই ব্যাপারটা। দেখো এই যে এ আছে বি আছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো এই দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাইলাম, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইছি। তাহলে কার কাছ থেকে কার কাছে গিয়েছি? এ থেকে বিতে গিয়েছি। তার মানে আমার ক্রসটা কি? এ থেকে বি, এ থেকে বিতে ক্রস করেছি, এ থেকে বিতে ঘুরিয়েছি। এ থেকে বিতে ঘোরানোর ফলে আমার দিক কোন দিকে? এ থেকে বিতে গেলে এর দিকে হাত প্রসারিত করো, বি এর দিকে হাত ঘোরাও, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? উপরের দিকে। তার মানে এ থেকে বিতে গেলে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে উপরের দিকে দেখাচ্ছে। আমার দিক হচ্ছে কোন দিকে? দিক হচ্ছে উপরের দিকে। তোমাদের খাতা নাও, তোমাদের খাতায় এ থেকে বিতে ঘোরাও, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, তোমার খাতার উপরের দিকে দিক দেখাবে। তাহলে বোতলের ক্ষেত্রে বা সেটা দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, উপরের দিকে উঠে যাচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, উপরের দিকে উঠে যাচ্ছে। একটি স্ক্রুড্রাইভার নিয়ে একটি স্ক্রুকে উপরের দিকে তুলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে স্ক্রু বাইরে বের হয়ে আসে। এগুলো হচ্ছে ফিজিক্স, এগুলো হচ্ছে নেচার। ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার। আমাদের প্রকৃতিকে নিয়ে পড়াশোনা করে ফিজিক্স। তাহলে একটা স্ক্রু আছে, স্ক্রুকে তুমি দেখবা উপরে তোলার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হয়। স্ক্রুকে উপরে তুলে আনার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হয়। এবার স্ক্রুকে ঢুকাইতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হয়। বোতলের ঢাকনাকে এবার তুমি কি করবে? বোতলের ঢাকনাকে ঢুকাবে। সো বোতলের ঢাকনাকে ঢুকাও, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইলে বোতলের ঢাকনা ঢুকবে। বোতলের ঢাকনা নিচে নামবে, নিচের দিকে যাবে। বোতলের ঢাকনা নিচের দিকে যাবে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইলে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে বোতলের ঢাকনা নিচের দিকে যাবে। সেটা আমরা ফিল করব এখান থেকে। চলো তাহলে এখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে কোন দিকে দিক হবে দেখো। ঘড়ির কাঁটার দিকে ঘোরানো মানে বি থেকে এতে আসা, এটা হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, এই যে ঘড়ির কাঁটা 12, 1, 2, 3, 4, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি। সো ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, ক্লকওয়াইজ, তাহলে আমার দিকটা কোন দিকে হয় দেখো। বি থেকে এর দিকে ঘোরাচ্ছি ডান হাত দিয়ে, তাহলে আমার দিকটা হচ্ছে ভেতরের দিকে। তোমাদের খাতায় করলে নিচের দিকে দেখায়, নিচের দিকে মানে নিচের দিকে ঢুকে যাচ্ছে। তার মানে বি ক্রস এ করলে নিচের দিকে, তাহলে আমার ঘড়ির কাঁটার দিকে ঘোরাইলে নিচের দিকে। তাই ঘড়ির কাঁটার দিকে যখন আমরা বোতলের ঢাকনাকে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, বোতলের ঢাকনা নিচে নেমে যাবে। বোতলের ঢাকনা নিচে নেমে যাবে। এই যে এর কি কাজ আসবে? এটা আসবে না কোথায়? তোমাদের ফ্যান কোন দিকে ঘুরে দেখো, আজকে ফ্যান অন করে দেখো ফ্যান কোন দিকে ঘুরতেছে। ফ্যান এমনভাবে ঘুরবে যেন নিচের দিকে বাতাস দে। তো নিচের দিকে বাতাস দিতে হলে ফ্যানকে ঘুরতে হবে ক্লকওয়াইজ। ফ্যান ছেড়ে দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে কিনা। এ বাবু ফ্যানটা ছাড়ো দেখি ক্লকওয়াইজ ঘুরে কিনা। অবশ্যই ঘুরতেছে, দেখছো? ছাড়ছো? দেখছি ফ্যান ক্লকওয়াইজ ঘুরতেছে। তোমরাও ছাড়ো, আমি কিন্তু এইমাত্র ফ্যান ছেড়ে দেখছি ক্লকওয়াইজ ঘুরতেছে। কেন ফ্যান ক্লকওয়াইজ ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে কেন ঘুরতেছে? যাতে নিচের দিকে বাতাস দে। তাহলে ফ্যান যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, উপরের দিকে বাতাস দিত। প্র্যাকটিক্যাল কিন্তু। মনে করো কোন একদিন বাড়িতে পানি নাই, তোমার ট্যাপ অন আছে না অফ আছে বুঝতেছো না। পানির ট্যাপ, ওয়াশরুমের ট্যাপ অন আছে নাকি অফ আছে বুঝতেছো না। বুঝার উপায় আছে, ফিজিক্স। ওয়াশরুমে পানি, কল আছে না, কলটা কি অন রেখেছো না অফ রেখেছো তোমার বুঝার উপায় নাই। এখন তুমি পানি আসলে পানি পড়ে যাবে, তুমি টেনশনে পড়ে গেছো, কল অন আছে না অফ আছে বুঝতেছো না। মনে রাখবে, কল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে কল উপর উঠে আসবে। কল যদি ক্লকওয়াইজ ঘোরাও কল নিচে নেমে যাবে। এটাই হচ্ছে সায়েন্স। কল ক্লকওয়াইজ ঘোরালে নিচে নামবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে উপর আসবে। এখান থেকে তুমি বলতে পারবা কল পানি কোন দিকে পড়ে। আজকে বাথরুমে কলে গিয়ে দেখো ক্লকওয়াইজ ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও। দিস ইজ ফিজিক্স। ওকে, সো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? যে ফ্লেমিন্সের ডান হস্ত নীতি, এই যে ভেক্টরের ক্রস গুণন নীতিটা,
ভেক্টরের ক্রস গুণন সবাই বুঝতে পেরেছো? সবাই একটু আমাকে জানাবে ভেক্টর ক্রস গুণন বুঝতে পেরেছো কিনা। ওকে, একটা ভালো কথা বলছে, বাসার অ্যাডজাস্ট ফ্যান কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে? বিকজ অ্যাডজাস্ট ফ্যান ভেতরের বাতাসকে বাইরে নিয়ে যাবে, তো অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরলে হবে না। ভিতরের দিকে বাতাস দিলে ক্লকওয়াইজ ঘুরতো, এখন ভিতরের কাজ বাইরে করবে। অ্যাডজাস্ট ফ্যানের কাজই হচ্ছে উল্টা। অ্যাডজাস্টমেন্টের কাজই হচ্ছে ভিতরের গরম বায়ু বাইরে নিয়ে যাবে, তাই অ্যান্টি ক্লকওয়াইজ। ফিজিক্স ছাড়া দুনিয়াতে কিছু নাই, সো মাচ ফিজিক্স। ঠিক আছে, ওকে, নাইস। ওকে, সো দিস ইজ ফিজিক্স কথা বলে এই ব্যাপারগুলো আরও বুঝতে পারবে সামনে গেলে। তাহলে আমরা ভেক্টরের দিক বের করেছি, ভেক্টরের দিক হচ্ছে প্লেমিনসের ডান হস্তনীতি। এবার মানটা বের করেই আজকের ক্লাসটা শেষ করব। এবার মান বের করব, দেখো সবাই জাস্ট মান বের করতে পারলেই হবে, তাহলে আমরা সূত্র ডেভেলপ করতে পারবো। সো দেখো, আমরা বলেছিলাম যে দুটো ভেক্টরকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে সামান্তরিকের। সো এ ক্রস বি গুণ করার পর যে মান আসবে সেই মানটা আমরা এখন বের করব, এবং মানটা হচ্ছে ওই দুটা ভেক্টর দিয়ে যে সামান্তরিক আসে, তাহলে এই এ এবং এই বি, এ এবং বি এই সামান্তরিকের ক্ষেত্রফল, এখন সামান্তরিকের ক্ষেত্রফলটাই হবে মান। তাহলে আমরা এখানে একটা লম্ব আঁকবো, লম্ব এইচ, এই কোণটাকে বলবো থিটা। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কি কে বলতে পারবা? সামান্তরিকের ক্ষেত্রফল কি কে বলতে পারবা? সামান্তরিকের ক্ষেত্রফল কি কে বলতে পারবা? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ইন্টু ভূমি, এইচ ইন্টু ভূমি হচ্ছে এ, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এইচ ইন্টু ভূমি, এইচ ইন্টু ভূমি, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ইন্টু ভূমি, এইটা হচ্ছে ভূমি এ, আর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এখন কথা হচ্ছে আমার তো এইচ না, আমাকে তো বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে এইচকে বি দিয়ে প্রকাশ করো। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণমিতি নিতে পারি। সো ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করি, এই এইচ হচ্ছে লম্ব, বি হচ্ছে অতিভুজ, তাহলে সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে বি সমান হবে, বি সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ না, তাহলে এইচ সমান, দুঃখিত, এইচ সমান কি লিখতে পারি? এইচ সমান হবে বি সাইন টিটা। তাহলে এইচ সমান কি পাচ্ছি? বি সাইন টিটা পাচ্ছি লম্ব অতিভুজের সম্পর্ক দিয়ে। কাজেই এইচ এর পরিবর্তে লিখব বি সাইন টিটা, আর এখানে আছে কি এ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি পাচ্ছি? এ, তারপর বি, তারপর সাইন, তারপর তাদের মধ্যবর্তী কোণ থিটাকে, এখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ বি সাইন টিটা, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, এটাই হচ্ছে এই দুটা ভেক্টরের গুণফলের মান। তাহলে আমরা ফাইনালি পেলাম দুটা ভেক্টরকে গুণ করলে কি পাওয়া যায়? এ বি সাইন থিটা, অর্থাৎ তাদের গুণফলের মান পাওয়া যায়। এবং দিক কোন দিকে? দিক হচ্ছে তলের লম্ব বরাবর। তো তলের লম্ব বরাবর কোন দিকে সেটাও বলে দিতে হবে, প্লেমিনের ডান হস্ত নীতি। সেটা আমরা বের করব কি দিয়ে? প্লেমিনের ডান হস্ত নীতি দিয়ে। এই সো দুটা ভেক্টরকে গুণ করলাম, এ বি সাইন টিটা, দিক হচ্ছে তলের লম্ব বরাবর, প্লেমিনের ডান হস্তনীতি। পরীক্ষার হলে তো আর এটা লিখতে পারবো না, তলের লম্ব বরাবর প্লেমিনের ডান হস্তনীতি, তাই পরীক্ষার হলে একটা ইটা ভেক্টর দিয়ে দেওয়া হয়, ইটা, তারপর একটা ক্যাপ পরায় দেওয়া হয়, একটা ইটা দেওয়া হয়, ইটা হচ্ছে অ্যানের মতো, তোমরা কর্মদক্ষতা প্রকাশ করো, কর্মদক্ষতাই হচ্ছে ইটা, একটা ক্যাপের মতো ইটা দেওয়া হয়, আর এ বি সাইন টিটা দেওয়া হয়। তাহলে এ বি সাইন টিটা হচ্ছে মান, আর এটা হচ্ছে তলের লম্ব বরাবর প্লেমিনের ডান হস্ত নীতি দিয়ে যে দিকটা আসে সেটাকে প্রকাশ করা হয় ইটা দিয়ে, সেটাই হচ্ছে এ ক্রস বি। এই হচ্ছে আমার ভেক্টরের গুণফল। সো এই পুরো জিনিসটাই হচ্ছে ভেক্টরের গুণফল। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমি খুবই হতাশ, তোমরা ভিউয়ার্স খুবই কম, স্টুডেন্ট খুবই কম ক্লাস করে, অথচ আমাদের ক্লাসের মান আমি জানি না তোমাদের কেমন লাগে। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বুঝাবে, ব্যবস্থা করে দিবে, আগের ক্লাসগুলো করতে বলবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, ওকে।